যায় এই তো এখানে একেবারে পবিত্র স্থান। এখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। এই জায়গা থেকে আমি আজকের দিনে মাথা ন্যাড়া করে আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ ছেড়েছি। আগামী দিনে আমি কি করব সেটা সময় বললাম কেন দুই এই মাথা নেড়া করেছি আমি আজ। এই মাথা নেড়া 2023 পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি নামক সরকারটাকে না ফেলা পর্যন্ত আমি আমার মাথার চুল 2023-এর আগে আমি মাথা নেড়াই থাকবো। আপনার মতো কি আরো অনেক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কি বিচিত্র রাজনীতি। ত্রিপুরার একজন এমএলএ, বিজেপির টিকিটে যিনি এমএলএ হয়েছেন প্রথমবার, আশিস দাস, তিনি কলকাতার কালীঘাটে এসে একেবারে প্রায়শ্চিত্ত করেছেন, মাথা ন্যাড়া করেছেন এবং সেখানে বললেন যে 23-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরাতে, মানে একেবারে বিজেপিকে হটিয়ে তারপর তিনি তার মাথাতে চুল গজাতে দেবেন। তার আগে মাথায় না চুল গজায় সেদিকে তিনি নজর রাখবেন। একেবারে আজকে মস্তক মুন্ডন করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন এবং বিজেপিটা করে খুব ভুল করেছেন এবং সেই জন্যই তিনি আজকে একেবারে কালীঘাটে, কলকাতায় কালীঘাটে এইভাবে একটা প্রায়শ্চিত্ত করেছেন ন্যাড়া হয়ে এবং তারপর প্রেসের সামনে এই কথাটা বললেন এবং বললেন যে তিনি কিন্তু একেবারে বিজেপির এমএলএ থেকেও একেবারে পদত্যাগ করেছেন, সেই কথাও তিনি কিন্তু আজকে জানিয়েছেন কলকাতাতে। দর্শক, আমি তো এই ব্যাখ্যাতে আসবই, কে আশিস দাস, তার কি অ্যাটিচিউড এলাকাতে, তার কি কতটা তার প্রভাব, সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব। তবে শুধু আমি একটা বক্তব্য, একটা টেলিফোনিক একটা বাইট আপনাদেরকে শোনাবো যে আশিস দাস আজকে কলকাতাতে এরকম মস্তক একেবারে ন্যাড়া হয়ে যেভাবে প্রায়শ্চিত্ত করেছেন, মিডিয়ার সামনে কথা বলেছেন, যখন প্রায়শ্চিত্ত করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করেছেন, কেউ যদি এরকম কেউ করেন, প্রায়শ্চিত্ত করেন, তারপরেও কি কেউ মিথ্যা কথা বলতে পারেন? এটাই সবথেকে একটা বড় বিষয়। এই জন্যই বলছি কথাটা দর্শক, কারণ তিনি আজকে এইভাবে ন্যাড়া হয়ে একেবারে প্রায়শ্চিত্ত করে মিডিয়ার সামনে তিনি বললেন যে তিনি বিজেপির এমএলএ পদ থেকে তিনি কিন্তু রিজাইন করেছেন। এই কথাটা কি সত্যি কি তিনি রিজাইন করেছেন, নাকি এইভাবে ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করেও আবার তিনি পাপের কাজ করছেন মিথ্যে কথা বলে? আমি শুধু এর একটা বিষয়ে একটা জাস্ট তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী, তার সঙ্গে, যে তিনি কি জানেন যে এমএলএ আশিস দাস তিনি রিজাইন করেছেন, তার কাছে কি রেজিগনেশন লেটার কিছু গেছে বা কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়েছিল? কি বলেছেন আরামবাগ টিভিকে দর্শক, আমি সেটা আপনাদেরকে প্রথমে শোনাবো, শুনলে বুঝতে পারবেন যে আশিস দাস যে কথাটা তিনি বললেন আজকে কলকাতাতে একেবারে প্রায়শ্চিত্ত করেছেন। অনেক কথাই তো তিনি বললেন, কিন্তু সেই বলার সঙ্গে অ্যাকচুয়ালি সত্য মিথ্যা কতটা, আমি জাস্ট সেটা আপনাদেরকে শোনাবো দর্শক, শুনলে বুঝতে পারবেন যে সত্যি আজকে হয়তো মাথা ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করেছেন আশিস দাস, ত্রিপুরার বিজেপি এমএলএ, কিন্তু তারপরেও কি তিনি আবার পাপের কাজ করছেন? তাহলে এই প্রায়শ্চিত্ত করার কি অর্থ রয়েছে? দর্শক শুনুন রতন চক্রবর্তী, ত্রিপুরা বিধানসভার স্পিকার, আরামবাগ টিভিকে কি জানিয়েছেন। রতনবাবু, আপনি কি কোনো রেজিগনেশন কিছু পেয়েছেন? আশিস দাস আপনাদের এমএলএ, তিনি বলেছেন কলকাতায় যে তিনি এমএলএ পদ থেকে রিজাইন করেছেন। না, আমার কাছে এই ধরনের কোনো চিঠিও আসেনি, এই ধরনের কেউ ইচ্ছা প্রকাশ করেনি। আমার কাছে এই সমস্ত খবর কোনো নেই এবং কোনো এভিডেন্সও নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি জাস্ট আপনাদেরকে একটু প্রমাণ দেওয়ার জন্য আপনাদের সামনে ছোট্ট একটা টেলিফোনিক বাইট আপনাদেরকে শোনালাম যে একেবারে ত্রিপুরা অ্যাসেম্বলির যিনি স্পিকার, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এক্সক্লুসিভলি আরামবাগ টিভিকে জানিয়েছেন যে এরকম কোনো রেজিগনেশন বা এরকম কিছু খবর তার কাছে নেই। যখন স্পিকার জানেন না, তিনি আবার রিজাইন করেছেন, কখন করেছেন? প্রায়শ্চিত্ত করার পর রিজাইন করবেন, তা তো আগে করা উচিত ছিল। তিনি যখন পাপের কাজটা করেছেন বিজেপি করে, তার মানে আগে তো রিজাইন করে তারপর তো মাথা ন্যাড়া হয়ে এইভাবে প্রায়শ্চিত্ত করবেন, পুজো করবেন, এটাই তো নিয়ম। তিনি রিজাইন করলেনই না অফিসিয়ালি, তার আগেই তিনি ন্যাড়া হয়ে বললেন প্রায়শ্চিত্ত করে ফেলেছি। তাহলে তিনি যদি মনে করেন যে আমি বিজেপি করে পাপ করেছি, তাহলে রিজাইন না করাটা
এবং তার যদি এখনও তিনি পদে টিকে থাকেন তার মধ্যে কিন্তু পাপ এখনও করে যাচ্ছেন, তাহলে তিনি তার তো উচিত ছিল আগে রিজাইন করা, তারপরে তো তিনি প্রায়শ্চিত্ত করবেন, সেটা করেননি, রিজাইন করে ফেলেছেন। এবং সবথেকে বড় বিষয় যে তিনি আবার মিথ্যে কথা বলছেন। কারণ মিথ্যে কথা বলছে এই জন্যে কারণ স্পিকার তো নিজে বলছেন যে না এরকম তো কোনো খবর নেই, তিনিই জানেন না, রিজাইন করে গেছেন। আশিস দাস বিজেপির এমএলএ, বিজেপির টিকিট এমএলএ হয়েছেন, সুতরাং তিনি রিজাইন করলেন না, অথচ তিনি প্রায়শ্চিত্ত করে পুজো করে এইভাবে আবার তিনি মিথ্যে কথা বলছেন, আবার পাপের কাজ করছেন। এমনি এদিকে বলছেন বিজেপি করে আমি ভুল করেছি, তাহলে কেন রিজাইনটা আগে করলেন না? এই প্রশ্ন দর্শক উঠতেই পারে যে সত্যি আজকে কলকাতায় এসে এক প্রকার যে একটা ড্রামা চলছে, পলিটিক্যাল ড্রামা চলছে। এইরকম কি হচ্ছে রাজনীতিতে এটা পরিষ্কার বুঝতে পারছেন দর্শক, যে মানে ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত হয়ে ক্যামেরা ফোকাস হচ্ছে, সেখানে বাইট দিচ্ছি, মানে আমাকে ভালো হতে হবে, আমি যেখানে যাব আমার নতুন যে জায়গাটা তাদের কাছে আমাকে ভালো হতে হবে, তাদের অ্যাটেনশনটা আমাকে ক্রিয়েট করতে হবে, সেই জন্য কিছু একটা করতে হবে। কি করা যায় না, ন্যাড়া হয়ে গেলাম। এতদিন পাপের বোঝা চাপিয়ে রাখলেন বিজেপি করে, হঠাৎ করে এইরকম এত কালীঘাটে এসে একেবারে প্রায়শ্চিত্ত করতে হবে, এটাই বা কেন? কালীঘাটে আসার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? যদিও তিনি কিন্তু পরিষ্কার করেননি, যে কিন্তু যেটা খবর যে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন। ওকে, করতেই পারেন, মতের মিল না হলে তারা জয়েন করতেই পারেন, কিন্তু প্রশ্ন এত ড্রামাটা কিসের? বিজেপি নাই ভালো লাগতে পারে, ওনাকে কিন্তু দল চেঞ্জ করতেই পারেন। যদিও এটা নিয়ে নীতি আদর্শের প্রশ্ন রয়েছে যে এই যে একেবারে ফুটবল খেলার মতো এই ক্লাব সেই ক্লাব, এটা তো রাজনীতি নয়, রাজনীতি একটা নীতি আদর্শের বিষয় রয়েছে, তাও অনেকে করছেন, সুতরাং আশিস দাসও করতে পারেন। কিন্তু এইরকম ড্রামাটা করার কি দরকার ছিল? না ভালো লাগলে চলে যাবেন, তৃণমূলে জয়েন করবেন বা অন্য কোনো দলে জয়েন করতে পারেন, কিন্তু তো ড্রামা করার কি আছে? মাথা ন্যাড়া হয়ে একেবারে প্রায়শ্চিত্ত করলাম, তারপর আবার মিথ্যা কথা বললাম, এ কি ধরনের? ভগবানকে যদি তারা মানেন যে হ্যাঁ পাপ পুণ্যের বিচার কোথাও একটা হয়, যদি এরকম ভেবে থাকেন, তাহলে এ তো যে ধরনের কথা বলছেন সজ্ঞানে তো আবার পাপের কাজ করছেন। এটা তাহলে তো প্রশ্ন যে যখন এইভাবে তিনি রিজাইন না করে, স্পিকার জানেন না, তিনি বলছেন আমি রিজাইন করেছি, তারপরেও তিনি ন্যাড়া হয়ে এইভাবে প্রায়শ্চিত্ত করেছেন, তাহলে এটা সত্যিই কি তিনি মানে ঠাকুরকে মানেন? মানে সত্যি কি তিনি এইভাবে মানে তার বিশ্বাস করেন যে প্রায়শ্চিত্ত করলে আমার পাপ মুক্ত হব? তিনি কি মানেন, নাকি শুধু রাজনীতি করার জন্য এইসব করছেন? তা না হলে তিনি তো আবারও সেই পাপের কাজই করছেন মিথ্যে কথা বলে। দর্শক, এটা একটা পার্ট রয়েছে নিশ্চয়ই, সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, কিন্তু এটাই ব্যাপার যে অনেকেই দেখি যে রিজাইন করেন কিন্তু এমএলএ এমপির পদটা ছাড়তে চান না কিছুতেই। যেমন দেখছেন যে এখানে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গেছেন বাবুল সুপ্রিয়, এখনও নাকি স্পিকারের সময় পাননি, তিনিও কিন্তু এখন রিজাইন করেননি। ফলে এমএলএ এমপির যে মাসিক যে ভাতাটা সেটা আমি তুলবো, অথচ দলের বিরুদ্ধে কথা বলবো, নতুন দলে একটা চান্স নেব, যে সেখানে গিয়ে যদি একটা ভালো পদ পাওয়া যায়, এটা কি ধরনের রাজনীতি হচ্ছে? এই প্রশ্ন অলরেডি উঠছে দর্শক। এবং আমি একটা খবর নিচ্ছিলাম যে কে আশিস দাস, তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে ত্রিপুরাতে, যেটা আমি খবর পাচ্ছিলাম দর্শক, যে উনি যেখানকার এমএলএ সেখানে নাকি তিনি ঢুকতে পারেন না। মানে বিজেপিতে আসার পর তিনি প্রথম বিজেপির টিকিটে প্রথম এমএলএ হয়েছেন, তারপর থেকেই তার বিজেপি ভালো লাগেনি, মাঝে মধ্যেই তিনি বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান, কখনো অবস্থান বিক্ষোভ করছেন, কখনো এইসব করেন। এই জন্যে প্রথম থেকেই কিন্তু দলের বিরুদ্ধে তিনি গেছেন, দলের বিরুদ্ধে কথা বলেন, যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে তার একটা অবস্থান তিনি দেখান। সুতরাং প্রথম থেকে কিন্তু বিজেপিকে অস্বস্তিতে ফেলার ক্ষেত্রে যদি কয়েকজন নাম বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছেন আশিস দাস। দলকে অস্বস্তিতে ফেলেন, বহুবার ফেলেছেন, এবং এই কারণে উনি যেখানকার এমএলএ সেই এলাকার যে বিজেপি সংগঠন রয়েছে তারাও প্রতিবাদ করার চেষ্টা করে যে একে রাখা মানে তো আমাদের এখানে আসতে যাওয়া মানে তো আরও সমস্যা, দলকে ঝামেলার মধ্যে ফেলার চেষ্টা করছেন। এবং সেই জন্যেই এলাকায় নাকি তিনি নিজে ঢুকতেই পারেন না। ফলে বিজেপির এমএলএ বলা হচ্ছে, কিন্তু বিজেপির সঙ্গে তার সে অর্থে কোনো যোগই নেই, যেই ধরনের অ্যাটিচিউড বা যেটা চাইছিলেন সেটা হয়ে উঠছিল না। ফলে তিনি এক প্রকার কোণঠাসায় ছিলেন, এবং সেখান থেকে কি আর করবেন, নিশ্চিত যে এবারে তিনি টিকিট পেতেন না বিজেপিতে, এটা 100% নিশ্চিত। সুতরাং সেই জায়গায় কি করা যায়, একটা চান্স নিতে হবে। তখন আমি দেখবো অন্য কোনো দল কি আসছে, কোথাও একটা সুযোগ পাওয়া যায়, হতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে তিনি তাকিয়ে রয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের একটু যদি মনটা টানা যায়, যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেস যুক্ত হবেন, সেই জন্য একটা ড্রামা করলেন কালীঘাটে এসে তিনি কিন্তু ড্রামা করছেন। আরও অন্যান্য জায়গায় ছিল, সেখানেও প্রায়শ্চিত্ত করতে পারতেন, কিন্তু না, কালীঘাটে এসে তিনি প্রায়শ্চিত্ত করছেন এইভাবে ন্যাড়া হয়ে। কিন্তু যেটা আমি আবার বলছি দর্শক, স্পিকারই জানেন না যে তিনি রিজাইন করেছেন। ফলে এটার মধ্যে কতটা আধ্যাত্মিকতা রয়েছে, কতটা তার ভগবানের প্রতি ভয় যে পাপ করেছি প্রায়শ্চিত্ত করতে হবে, আর কতটা তার মধ্যে রাজনীতি কাজ করছে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে যিনি কোলকে পান না ত্রিপুরাতে বিজেপিতে, এখন কোলকে অন্য দল থেকে কোথায় কি পাওয়া যায় সেই কোলকের সন্ধানে হতে পারে কলকাতায় তিনি এসেছেন। এখন দেখা যাক কার কোলকে তিনি মুখে তোলেন। দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।